কাছে এবং দূরে বসে যারাই শুনছেন বা দেখছেন সকলকে শুভেচ্ছা। বাংলাদেশের বর্তমানের অবস্থা খুব একটা ভালো নয়। তরুণ সমাজ একটি পরিবর্তন চেয়েছিল এবং তারা সেটা পেয়েছে। কিন্তু অতঃপর দেখা গেল পরিবর্তনটা সুখকর হয়নি। এর কারণ হচ্ছে যে শক্ত হাতে একটি দেশ চালাবার প্রয়োজন রয়েছে। ঠিক যেমনি একটি প্রতিষ্ঠান অথবা একটি পরিবার শক্ত হাতে চালাবার প্রয়োজন রয়েছে, সেজন্য চাই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা সহ আরও অনেক গুণাবলী। সো আমাদের দেশটা যে বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে চলছে, যখন আজকে আদিবাসীদের সাথে লড়াই হলো অপরপক্ষের, কেউ বলছে উগ্রবাদী, কেউ বলছে মৌলবাদী, যে বাদী হোক, যারাই হোক, কোনো পার্টির মধ্যে, দেশের মধ্যে এভাবে বিশৃঙ্খলতা, এটা কিন্তু দেশের জন্য ভালো নয়। এটা আমরা সকলেই জানি। তো এখন আমরা যে কথাবার্তাগুলি বলি আমার ভিডিওতে, এবং সেই প্রেক্ষাপটে কি বলতে চাই, ওয়েল, বলতে চাই এটা যে রাজনীতি এবং ধর্মনীতি, এই দুই নীতির অলিগলির মধ্যে না অনেক ফাঁকফোকর রয়েছে, অনেক চোরাগলি রয়েছে, এবং সেখানে অনেক বড় বড় দুর্বৃত্ত ডাকুও রয়েছে, যারা হয়তো রাজনীতিবিদ অথবা একজন ধার্মিকের রূপ বদল করে থাকতে পারেন বা থাকেন। আমার কথাটি হচ্ছে যুবক শ্রেণী, যাদের বয়স কম, যাদের অভিজ্ঞতা কম, এবং যারা হয়তো খুব ডিপলি জিনিসগুলি চিন্তা করেন না, তাদের পক্ষে খুব ইজিলি সেই সকল রূপ বদলকারী যে দুর্বৃত্ত, তাদের আওতায় চলে আসা এবং তাদের খপ্পরে পড়াটা অপেক্ষাকৃত অনেক সহজ, কারণ তাদেরকে মোটিভেট করা খুবই সহজ, বিকজ দে আর ইয়াং। আমি বলছি না যে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু এটা বুঝতে হবে ওখানে যারা বসে রয়েছে, বা ধর্ম, রাজনীতি বা অন্য যে কোনোভাবে আপনাকে, আমাকে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমাদেরকে একে অন্যের সাথে লড়াই করতে উদ্বুদ্ধ করছে অথবা লড়াই বাঁধিয়ে দিচ্ছে, তারা কিন্তু আপনার আমার চাইতে খুব যে আম, কম বোঝেন তা না, তারা কিন্তু অনেক গভীর জলের মাছ। এই জিনিসটি কিন্তু বুঝতে হবে। সো যা হোক, যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আদিবাসী এবং আম, একটি পক্ষের সাথে যে ফাইটিং হলো আজকে, সেটা কাম্য নয়। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যখন নাই ঘর হয়, তখন সেখানে সবসময় সব কিছুই একটা খাই খাই একটা ব্যাপার থাকে। আমাদের দেশে এখন বর্তমানে সেটা হয়েছে যে সবাই একে খেয়ে ফেলবো, ওকে এটা নষ্ট করে ফেলবো, কে খাইয়া দিব, এই কাইন্ড অফ কথাবার্তা কিন্তু মেন্টালিটি চলছে, যেটা কিন্তু ভবিষ্যতের জন্য, অদূর ভবিষ্যতে এটা কিন্তু একটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং আমাদের দেশের ভবিষ্যতের জন্য এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো তরুণ শ্রেণী যারা আছেন, তাদেরকে এখন ভাবতে হবে যে আমি যদি আন্দোলনে যাই বা আমি যদি যা কিছু করছি, তাতে আমি আর একটা হেড বেড়ে গেল, একটা মাথা বেড়ে গেল, আর একজন বেড়ে গেল, কিন্তু এতে ব্যক্তিগতভাবে আমার কি উন্নয়ন হচ্ছে? এটা অত্যন্ত জরুরি। দেখুন, উন্নত সব দেশের মানুষগুলি কেন উন্নত? তাদের সরকার, তাদের প্রতিষ্ঠান, তাদের ইনস্টিটিউশন, তাদের সব কিছু, তাদের বিল্ডিং, তাদের রাস্তাঘাট, সব কিছু চাকচিক্য কেন? এর পিছনে একটি শক্তি, সেটা হচ্ছে টঙ্কা, টাকা, রাইট? আমরা সেটার কথাই সবসময় বলে থাকি। সো আপনার পকেটটা কোন দিন ভরবে, এবং সেটা ভরাই কিন্তু অত্যন্ত জরুরি। বাকি সব কিছু বেকার। এবং আপনার পিছনে আপনার একটি পরিবার রয়েছে। খোদা না খাস্তা কিছু হয়ে গেলে, আমি বলছি না যে আপনি আম, আহ, ভীরু হয়ে ভিতরে থাকবেন, কোনো প্রয়োজন হলে অবশ্যই এগিয়ে যাবেন। দেশ মাতৃকার প্রয়োজনে যেতে হলে অবশ্যই আমরা যাব, আমরা সকলেই যাব, তখন সবাই এক কাতারে দাঁড়িয়ে যাব। কিন্তু ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য, বা অন্যের স্বার্থ চরিতার্থ করার জন্য, অথবা আমি বুঝতেই পারছি না সঠিকভাবে যে কোন স্বার্থটাকে রক্ষা করার জন্য আমি যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি শুধু
টাইম পাস করার জন্য, কিছু সময় নিজেকে জয়ী বীর মনে করার জন্য? আপনার পিছনে একটি পরিবার রয়েছে, অনেক মানুষ রয়েছে আপনার সাথে জড়িত। মানুষ যখন মারা যায়, প্রচুর মানুষ তার জানাজায় শরিক হয় না? কেন হয়? আত্মীয় স্বজন, পরিচিত, বন্ধু বান্ধব সহ এলাকাবাসী অনেকে। তো সকলেই কিন্তু আপনার পিছনে রয়েছেন, হয়তো উজ্জ্বলভাবে এখন রয়েছে বিকজ আপনি এখন আছেন। কিন্তু মরে গেলে কিন্তু আপনার পেছনে জানাজার জন্য দাঁড়িয়ে যান। কেন দাঁড়ান? কারণ তারা আপনার জন্য ছিলেন, আপনার শুভচিন্তক, আপনার জন্য দোয়া করছেন আপনার মৃত্যুর পরে। তো এখন আপনার মৃত্যুর পরে যারা দোয়া করবে, আপনি জীবিত থাকতে তাদের জন্য কিছু করার আপনার কি নেই? অবশ্যই আপনার অনেক কিছু করার আছে। তাদের দিকে চেয়ে, পরিবার, সমাজ, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার দিকে চেয়ে আপনি গঠনমূলক দিকে এগোন। আপনার পকেটে কীভাবে পয়সা আসবে সেটার দিকে আপনি চিন্তা করুন। আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করুন, হক হালাল পথে ব্যবসা শুরু করুন, অল্প পুঁজি দিয়েই করুন। স্টার্টাস এখন দেখার দরকার নেই। যে কোনোভাবেই অর্থ উপার্জনের চেষ্টা করুন, কারণ যখন পকেটে পয়সা আসবে তখন আমি একটি কথা বলি, আপনার মনের মধ্যে একটি ধীরতা আসবে, একটি স্থিরতা আসবে। আপনি তখন নিজেকে মূল্যবান ভাবতে শুরু করবেন। আপনি তখন দেখবেন দুনিয়ার রং অন্যরকম। বিজনেস করতে গেলে যে চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জেই আপনাকে এতভাবে ব্যতিব্যস্ত রাখবে যে আপনি ভাববেন যে আমার এটা করা তো প্রাইমারি ডিসিশন বা এবং প্রাইমারি নিড, এবং এটা করতেই কত কিছু আমাকে সামলাতে হচ্ছে। তো বাড়তি বাতিল কাজগুলি করার সময় কোথায়? আমি আহ্বান করছি এবং আমি চাচ্ছি, আমার চেষ্টা সবসময় রয়েছে, যেই আপামর জনসাধারণের মধ্যে যদি সেই একটা স্পৃহা এবং একটা শক্তি জাগ্রত হয় যে আমরা অর্থনৈতিকভাবে উন্নত হব, তাহলেই দেখবেন, এবং কারো ক্ষতি না করে, তাহলেই দেখবেন যে দেশটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বদলে যাচ্ছে। আপনার জীবন বদলে যাচ্ছে, আপনার পরিবারের জীবন বদলে গেছে। টাকায় অনেক দম আছে। তো এজন্য আমরা চেষ্টা করছি এই উদ্দীপনামূলক ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে না, অ্যাকচুয়ালি কেউ বলছে, আমি যে বলছি কারণ আমিও তো দেখেছি, জীবনে কিছু তো দেখেছি, এবং সেটা থেকে আমি বলছি, আপনিও মিলিয়ে নিন, আপনিও দেখেছেন জীবনে। সো এই যে ঝগড়া ঝামেলা যেগুলি আমরা করছি, এই যে উটের পিঠে আমরা চলছি, এটা থেকে আমাদের নিস্তার পেতে হবে। অন্য কোনো উপায় নেই। নিজের রাস্তাটা নিজের দেখা উচিত। আমি মনে করি বাংলাদেশের এখনও অনেক অনেক সম্ভাবনা, পটেনশিয়াল রয়েছে। আমাদের অনেক পণ্য রয়েছে যেগুলিকে আমরা ব্রেন খাটাতে পারি, যে পণ্যগুলির মধ্যে আমরা নতুনত্ব, আমাদের নতুন ডিজাইন আনতে পারি, নতুন ক্রিয়েশন করতে পারি, ক্রিয়েটিভ হতে পারি, ব্রেনের মধ্যে একটা ঝড় তুফান ঝঞ্ঝা চালিয়ে দিতে পারি, ব্রেন স্টর্মিং করতে পারি। ব্রেন স্টর্মিং করতে কিন্তু আপনার একটা সময় লাগবে, সাথে সাথে আপনার ব্রেনের উৎকর্ষতা বাড়িয়ে দেবে, এবং আপনি নতুন কিছু আবিষ্কার করে ফেলবেন। আপনি দেখুন, যখন কোনো মার্কেটিং করা হয় একটা কোম্পানি, তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করার একটা ক্যাম্পেইন সৃষ্টি করে, এবং সেই ক্যাম্পেইনে কিভাবে প্রোডাক্টটিকে মানুষের মধ্যে চালিয়ে দেওয়া যাবে সেজন্য বিস্তর চিন্তাভাবনা করা হয়। প্রোডাক্টের গুণাবলী, এবং যদি তার কোনো ল্যাপস থাকে বা তার কোনো নেগেটিভ সাইড থাকে, সেটাকে হাইড করে সুন্দরভাবে কিভাবে হাইলাইট কিভাবে করা যায় গুণাবলী, এবং আকর্ষণীয় করা যায়, পাঞ্চ লাইন কীভাবে তৈরি করা যায়, সেগুলির উপরে কিন্তু ব্যাপক কাজ করে একটি টিম, যেটাকে আমরা ক্রিয়েটিভ টিম বলে থাকি। এবং তারা তাদের মস্তিষ্কে ব্রেন স্টর্মিং করেন, ঝড়ঝঞ্ঝা চালান, একজন এক একটা প্রস্তাব দেন, রিজেক্ট হয়, আবার কিছু নেওয়া হয়। ফাইনালি অনেক কিছু করার পরে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন তৈরি হয়, একটা প্রোডাক্টের নতুন পাঞ্চ লাইন তৈরি হয়, এবং মানুষ বছরের পর বছর ধরে, যুগের পর যুগ সেই পাঞ্চ লাইনের উপরে, প্রোডাক্টটির উপরে তাদের আকর্ষণ টিকে থাকে। আমরা অনেক কোম্পানি, আমি কোনো কোম্পানির কথা বলছি না, কিন্তু আপনারা জানেন টেলিভিশন অ্যাডভার্টাইজে আপনারা দেখেন যে অনেক পাঞ্চ লাইন দিয়ে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, যেমন খাচ্ছি, মজা পাচ্ছি, অনেক ধরনের অ্যাডভার্টাইজ রয়েছে।
সেগুলি কিভাবে আসে? চিন্তা চেতনার মধ্যে দিয়ে আসে। তো যেটা বলছিলাম, নিজের চরকায় তেল দেওয়ার সময় এখন এটা। এই যুগে, এআই এর যুগে এখন পৃথিবী এগিয়ে যাবে অনেক দূর। আর আমরা যদি এই কামড়াকামড়ির মধ্যে থাকি এবং এই ধর্ম, রাজনীতি তথা এবং ভেদাভেদের মধ্যে থাকি, এইটা সেই যুগ না। ভেদাভেদ না, প্রত্যেকটা মানুষ স্রষ্টার থেকে এসেছেন এবং তার বাঁচার অধিকার রয়েছে। আমি আপনি কেউ না, আমি আপনি কেউ না তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে। সে যদি আমার না করে, সে যদি আমার করে, তাহলে তাকে প্রথমে বোঝাতে হবে এবং তারপরে প্রয়োজন হলে শক্তিও নিতে হবে। সেখানে কিন্তু কোনো দ্বিমত আমার নেই, আমার দ্বিমত নেই। যদি প্রয়োজন হয় শক্তি প্রয়োগ করতে হয় কোনো কোনো জায়গায়, আমি জানি। আমি একটি বাস্তব জীবন যাপন করেছি। আমি কেন বলছি? কারণ খুব কম বয়সে আমি দেশের বাইরে বেরোয়েছি এবং সারা পৃথিবী আমি দেখেছি। আর যে চাইনিজ সোসাইটি, ঠিক আছে, সেটা কিন্তু আসলে একটু আলাদাই হয়ে থাকে সারা পৃথিবীর চাইতে। তো আমি যেটা মনে করি বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে, যে একদম একদম রূঢ় বাস্তবতার মধ্যে থেকে কিন্তু আমার এই শিক্ষাগুলি হয়েছে যে অনেস্টলি আপনার নিজের পরিবর্তন নিজের করতে হবে। এই ঝই ঝগড়া ঝামেলা এগুলি দিয়ে করতে থাকলে চিরদিন ভাই করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস কোনো দিন পারবেন না, যে নিজের নাম সুন্দরভাবে লেখা থাকবে আপনার বাড়িতে, বা একটা সুন্দর গাড়ি, বা একটা সুন্দর ম্যাটেরিয়ালিস্টিক যে জীবন যেটা আমরা মনে করি সুখের। অবশ্য আসল সুখ তো মনে, কিন্তু এর মধ্যে একটা সুখ আছে, টাকার অনেক পাওয়ার আছে এবং সেটা আমাদের দেশের অত্যন্ত জরুরি। আমরা জানি আমলাতান্ত্রিক জটিলতা অনেক রয়েছে, কিন্তু আপনাকে আমি কোনটা বলছি, ছেড়ে দিন সেসব আমলাতান্ত্রিক জটিলতা, উচ্চপদস্থ তদন্ত কমিটি, সেগুলির দরকার নেই। আপনি আপনার মতো নেমে যান। একজন কৃষক কিন্তু আপনার আমার জন্য বসে থাকে না। সকালবেলা হলে কিন্তু তার খেতে যাওয়ার প্রয়োজন হয় ফলাটা নিয়ে, মানে আগের জামানার কথা বলছি, এখন তো ট্র্যাক্টর হয়ে গেছে বা অন্যান্য মেশিনারিজ হয়ে গেছে। সে কিন্তু গরু দুটোকে নিয়ে, ফলা লাঙল নিয়ে সে বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? তার সময় নেই আপনার এগুলি কথা শোনার। সে সেই মানে শুভ সাধকের সময় নামাজ আদায় করে সে চলে যায়। আমিও দেখেছি সকালবেলা উঠে গরম পানি করে, অনেক সময় আমরা দেখেছি মহিলারা গরম পানি করে দিতেন, অজু করে একটু নামাজ পড়ে তারা চলে যেতেন এবং নাস্তাটাও তারা সেখানেই করতেন। কত মেহনত করতেন তারা। কেন? তাকে ফসল ফলাতে হবে। আপনাকেও তো আপনার জীবনের একটি ফসল ফলাতে হবে, অর্থবিত্ত কামাতে হবে, জীবনে দুমুঠো খেয়ে ভালোভাবে বাঁচতে হবে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। তো সেই জন্য আপনার নিজের পথে আপনার চলা অত্যন্ত জরুরি। এই যে নিত্যদিন বাংলাদেশে যা কিছু হচ্ছে, এগুলি আপনি কি মনে করেন না কারো না কারো অঙ্গুলি নির্দেশনে হচ্ছে? আপনি মনে করেন কি যে সেই অঙ্গুলি নির্দেশ আপনি করছেন? আপনি হয়তো আঙ্গুল উঁচু করে কারো জন্য, কারো বিপক্ষে বা পক্ষে কথা বলছেন, কিন্তু আসল আঙুলটা কিন্তু আপনার নয়, আপনি মাত্র গুটি একটা। আপনি কেন বুঝছেন না? এই দুনিয়াতে যখন আপনার পকেটে টাকা নেই, আপনি এস্টাবলিশ হননি, তখন আপনি যতই ভালো পোশাক লাগান, সফিস্টিকেটেড হন, বিহেভিয়ার করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স। টাকা ব্যাপার, একটা বিশাল ব্যাপার। এবং আমি জানি না এই জিনিসটা কেন আমরা বুঝতে পারি না। অবশ্যই বোঝা উচিত এবং আমার মনে হয় আপনাদের সকলের একবার না একবার চায়না এসে কিছুদিন থাকা উচিত, চায়না হংকং এসে থাকা উচিত। কেন? তখন আমার মনে হয় আরও একটু রূঢ়ভাবে যদি বলি বুঝতে পারবেন জীবন কাহাকে বলে, কত প্রকার, নিজের জন্য কি করা উচিত। এখানে কেউ কারো চিতাইলে ধুমা দেয় না, কেউ কার চিতাতে গিয়ে ধুমা দেয় না। হ্যাঁ, সো সবাই নিজের কাজে ব্যস্ত। আপনার প্রতি ইন্টেনশন দেওয়ার জন্য, আগ্রহ দেখানোর জন্য কারো কিছু বয়েই যায়নি এখানে কেন, সারা পৃথিবীর অবস্থা এইটা। আমাদের দেশে আমরা যেটা করছি না, ওটার ম্যাক্সিমাম লোক দেখানো। রিয়েল সেন্সে কেউ কারো কেয়ার করে না। আপনি আমার কেয়ার করেন না, আমি আপনার কেয়ার করি না, কেউ কারো কেয়ার করে না। এটাই বাস্তবতা। যদি কেউ আপনার কেয়ার করে থাকে, সেটা আপনার রক্ত সম্পর্কিত এবং আপনার সাথে সম্পর্কিত লোকজন, এবং দে নিডস ইউ এবং দে ওয়ান্ট ইউ টু বি সামবডি। সো বি সামবডি। আমার মনে হচ্ছে ইফ ইউ ডিসাইডেড টু বি সামবডি, সেদিন থেকে আপনার যাত্রা শুরু হবে। বাকি এই যে রাজনৈতিক কথাবার্তা যেগুলি হচ্ছে, এগুলি তো আমরা মাঝে মধ্যে বলতেই থাকবো, কিন্তু আমার কথা ওই একটাই, থাকতে হবে ভালো,
নিজের চিন্তা করতে হবে।